হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অসাধারণ একটি চাইনিজ ড্রামা, যেখানে আপনারা দেখতে পাবেন একটি মেয়েকে তার ফ্যামিলি থেকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠানো হয় ছেলে দেখার জন্য। কিন্তু সে যেহেতু বিয়েটা করতে চায় না, এই জন্য সে তার বিয়েটা ভাঙার জন্য নানা রকম কাণ্ড কারখানা করতে থাকে এবং শেষ পর্যন্ত সে বিয়েটা ভাঙতেও পারে। কিন্তু পরের দিন যখন সে অফিসে যায়, তখন সে জানতে পারে আজকে তাদের অফিসে নতুন সিইও জয়েন করবে। আর সেই নতুন বস আর কেউ নয়, হ্যাঁ ঠিক ধরেছেন, আগের দিন সে যার সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিল সেই ছেলেটি। আর এরপর শুরু হয় একের পর এক মজার কাণ্ড কারখানা, যা আপনাকে হাসাবে, আনন্দ দিবে এবং ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। আশা করছি এই ড্রামাটা আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করছে, থাকুন আমার সাথে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়িকাকে। তার নাম ইউলো। ফুল সাজে সেজে গুজে পরিপাটি হয়ে সে পৌঁছে গেছে এক দারুণ ফ্যান্সি রেস্টুরেন্টে, কারণ আজকে এখানে তার জন্য আয়োজন করা হয়েছে একটা ব্লাইন্ড ডেটের। রেস্টুরেন্টে ঢুকে ইউলো চারপাশে তাকাতে থাকে, চোখে খোঁজ কে হতে পারে সেই ছেলেটা যার সঙ্গে আজ প্রথম পরিচয় হবে তার। হঠাৎ করে ইউলোর চোখ গিয়ে পড়ে এক সুদর্শন ছেলের দিকে। চেহারায় একটা স্মার্টনেস আছে, দেখে মনে হয় এই বুঝি সেই ডেট পার্টনার। ইউলো একটু ইতস্তত করে ছেলেটার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেলেটা ওয়েটারকে ডেকে কিছু একটা অর্ডার করে। ওয়েটার যখন খাবার দিতে আসে, তখন ছেলেটা নিচু হয়ে এমন ভাবে ক্যামেরা চালু করে যেন সে ওয়েটারের প্রাইভেট অংশের ছবি তোলার চেষ্টা করছে। এক ঝলক দেখেই ইউলোর চোখ স্থির হয়ে যায়। ইউলো মনে মনে ভাবে, ছি কি নোংরা লোক একটা, এর সঙ্গে ডেট অসম্ভব। ঠিক তখনই ইউলোর পেছন থেকে আরেকজন ছেলে হেঁটে আসছিল। তাকে দেখেই ইউলোর মাথায় এক বুদ্ধি আসে। ইউলো ছেলেটার হাত ধরে তাড়াহুড়ো করে বলে, শোনো প্লিজ 5 মিনিটের জন্য আমার নকল বয়ফ্রেন্ড হয়ে যাও এখনই। ছেলেটা কিছু না বুঝেই ইউলোর সঙ্গে হাঁটতে শুরু করে। ইউলো তাকে নিয়ে পৌঁছে যায় সেই প্রথম ছেলেটার সামনে। ইউলো রেগে গিয়ে বলে, তোমার মতো মানুষদের জন্য সমাজে অন্য ছেলেদের বদনাম হয়। এতটা নিচে নামলে, একটা মেয়ের শরীরের গোপন অংশের ছবি তুললে লজ্জা হয় না? ছেলেটা পুরো হতবাক, সে তো ইউলোকে চিনেই না। হতবম্ব হয়ে জবাব দিতে চাইছে, এমন সময় ইউলো হঠাৎ করেই তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটার রাগে গর্জে ওঠে, এগিয়ে আসে ইউলোর দিকে যেন কিছু একটা করবে। কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি এক পা এগিয়ে এসে তাকে থামিয়ে দেয়। অজানা ছেলেটি গম্ভীর কণ্ঠে বলে, মেয়েদের গায়ে হাত তোলা ঠিক না, তুমি যেই হও না কেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর ইউলোর রাগে গলা জড়িয়ে বলে, তুমি নিশ্চয়ই মিস্টার সু, তুমি একটা ঘৃণ্য মানুষ। ছেলেটা ভ্রু কুঁচকে জবাব দেয়, আমি মিস্টার সু? না না, আপনি ভুল করছেন, আমি মিস্টার সু নই। এই কথা শুনে ইউলোর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে আসলে এই ছেলেটা যার সঙ্গে তার ডেট হওয়ার কথা ছিল সে না। ছেলেটা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। আর ইউলোর পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা, হ্যাঁ সেই ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম জিনফেন। জিনফেন হালকা হাসি দিয়ে বলে, নাইস টু মিট ইউ মিস জিয়াং। তো এই ছেলেটার মুখে মিস জিয়াং নামটা শুনে ইউলি এবার বুঝতে পারে যে এই ছেলেটাই যার সঙ্গে তার ব্লাইন্ড ডেট হওয়ার কথা। তো জিনফেন নম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলে, হ্যাঁ আমি সেই ব্লাইন্ড ডেট পার্টনার। ইউলের মুখ লাল হয়ে ওঠে লজ্জায়। তাকে দেখে বোঝা যায় ও বুঝতেই পারেনি এতক্ষণ যে ছেলেটার সঙ্গে সে রেগে নাটক করছিল সেই ছেলেটাই তার আসল ডেট পার্টনার। এরপর পরিস্থিতি একটু শান্ত হতেই দুজনে একসঙ্গে বসে খেতে শুরু করে। তো এরপর আমরা একটা টুইস্ট জানতে পারি, সেটা হচ্ছে ইউলে আসলে জিয়াংচি না, সে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওর নাম ইউলো। আর জিয়াংচির বাবা মা তার ফ্রেন্ড জিয়াংচিকে জোর করে এই ডেটে পাঠাতে চেয়েছিল, কিন্তু ওর তো কোনো ইচ্ছেই নেই বিয়ে করার, তাই সে এখানে আসতে রাজি হয়নি। তাই সে তার বেস্ট ফ্রেন্ড ইউলোকে এখানে পাঠিয়েছে। তবে গল্প এখানে ধীরে ধীরে জমে উঠতে থাকে। ইউলো আজ তার বেস্ট ফ্রেন্ড জিয়াংশির হয়ে এসেছে এই ব্লাইন্ড ডেটে। জানে জিয়াংশু কোনোভাবেই বিয়ে করতে চায় না, তাই ইউলোর একমাত্র লক্ষ্য এই ডেটটা যেন একদমই সাকসেস না হয়। তো এরপর ইউলো শুরু করে তার অভিনয়। কথা বলছে খুব রুক্ষভাবে, চোখের কোণে কোনো সৌজন্য নেই। রেস্টুরেন্টের দামি খাবারগুলোকে একের পর এক খারাপ বলতে থাকে। ইউলো নাক ছিটকে বলে, এই স্যুপটা কি এমন জঘন্য টেস্ট, আমি জীবনে
খাইনি। এই রেস্টুরেন্টটা তো শুনলাম ভালো, অথচ দেখছি পুরো বাজে মানের। শুধু খারাপ মন্তব্যেই থেমে থাকে না ইউলো, খাবার আসতেই শুরু করে গপ গপ করে খাওয়া, রীতিমতো রাক্ষসের মতো, যেন কেউ তাকে কয়েকদিন না খাইয়ে রেখেছিল। চিনে চিনে সবচেয়ে অদ্ভুত সাউন্ড করে খাচ্ছে, সবার সামনে কোনো সংকোচ নেই। এদিকে জিনফ্যান শান্তভাবে সবকিছু লক্ষ্য করছে। সে তো বুঝেই গেছে ইউলোর আসল উদ্দেশ্য কি। জিনফ্যান মনে মনে হেসে বলে, এই মেয়ে চেষ্টা করছে যেন আমি ওকে অপছন্দ করি, কিন্তু এটা তো আমি সহজেই ধরতে পারি। দেখি এই খেলায় কে জেতে। তারপর সেও ইউলোর মতো করে খাওয়া শুরু করে, রীতিমতো ওভার অ্যাক্টিং করে। এক সময় সে এত নাটক করে যে তার পাশে বসা অ্যাসিস্ট্যান্ট চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অ্যাসিস্ট্যান্ট কথা বলার মতো অবস্থায় নেই। সে মনে মনে বলে, স্যার তো আজ একদম অন্য মানুষ হয়ে গেছে। ইউলো তখন বিরক্ত হয়ে মনে মনে ভাবে, আরে এত কিছু করেও কাজ হলো না, তাহলে এবার অন্য কিছুর চেষ্টা করতে হবে। খাবার শেষ ইউলো বলে, চলো এবারে একটু শপিং করি, একটা শপিং মলে যাই। জিনফ্যান রাজি হয়। দুজনে পৌঁছে যায় এক নাম করা শপিং মলে। সেখানে গিয়ে ইউলো এক সেলস গার্লসকে ডাকে। ইউলো জোরে বলে যেন জিনফ্যান শুনতে পায়, এই স্টোরের সবচেয়ে দামি ব্যাগটা দেখাও তো। সেলস গার্ল একটু চমকে ওঠে, জবাব দেয়, কালকে আমাদের এখানে একটা নতুন ব্যাগ এসেছে, দাম 8 লাখ টাকা। এই কথা শুনে ইউলোর চোখ কপালে উঠে যায়। ইউলো মনে মনে ভাবে, এটা তো আমি নিজেও ভাবিনি যে এত দামি হবে। আসলে ইউলোর প্ল্যান ছিল জিনফ্যান যাতে এই ব্যাগটা না কিনতে পারে আর প্রমাণ হয়ে যায় সে আসলে কৃপণ বা গরিব। কিন্তু ঘটনা একেবারে উল্টো হয়ে যায়। জিনফ্যান স্মিত হেসে সেলস গার্লকে বলে, এই ব্যাগটা তো ভালো, তবে এর থেকেও দামি কিছু থাকলে যেন স্টোরে রাখা হয়, যাতে আমার প্রেয়সী সবসময় পছন্দ মতো ব্যাগ পায়। ইউলু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে বুঝে যায় জিনফ্যান শুধু ধনী নয়, তার অনেক বড় মন রয়েছে। এরপর জিনফ্যান হেঁটে এসে ইউলোর সামনে দাঁড়ায়। জিনফ্যান গম্ভীর কণ্ঠে কিছু একটা বলতে গিয়েও শান্ত কণ্ঠে বলে, তুমি ভেবেছো আমি বুঝি না? তুমি শুরু থেকে চেষ্টা করছো এই ডেটটা ফেস্তে দিতে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পাগল হয়ে যায়নি, আমাকেও জোর করেই পাঠানো হয়েছে এই ব্লাইন্ড ডেটে। কিন্তু তার মানে এই নয় নিজেকে ছোট করে উপস্থাপন করব। তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে সরাসরি বলো, এত নাটকীয়তার প্রয়োজন কি? ইউলু চুপ করে যায়। সে কোনো উত্তর খুঁজে পায় না, কারণ সত্যিটা তো জিনফ্যান ঠিকই ধরে ফেলেছে। জিনফ্যান শপিং মলের এক কোণে চোখ রাখে। একটা জুতো তার নজর কাড়ে। সে সেলস গার্লের দিকে তাকিয়ে বলে, এই জুতোর একটা জোড়া যেন ওর জন্য রেডি রাখা হয়, ওর পছন্দ হবে। অবশ্যই ইউলু তখন জানতেও পারে না তার জন্য জিনফ্যান এমন একটা ছোট কিন্তু সুন্দর ভাবনা রেখেছে। পরদিন সকাল ইউলোকে দেখা যায় তাড়াহুড়ো করে রেডি হতে, আজ অফিস আছে। আর সে যথারীতি আবারও দেরি করে ফেলেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে এক লোক। লোকটি বলে, আপনার বেস্ট ফ্রেন্ড এসেছেন। ইউলো দ্রুত বাইরে বেরিয়ে আসে আর তখনই দেখে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের স্কুল জীবন থেকেই একে অপরের ছায়ার মতো বন্ধু। এই দৃশ্য এক দারুণ বন্ধুত্বের স্মৃতি জাগিয়ে তোলে। অফিসের দৃশ্য। আজ অফিসের সবার মধ্যেই অদ্ভুত উত্তেজনা, কারণ আজ অফিসে আসছে নতুন বস। সবাই মতো চলে এসেছে, ঘড়ির কাঁটা ধরে প্রস্তুতি চলছে। আর অন্যদিকে ইউলো যথারীতি আজও দেরি করে চলে আসে অফিসে। সবার সামনে দাঁড়িয়ে ইউলো নিজেকে গুছিয়ে নেয়। সেই মুহূর্তে দরজা দিয়ে অফিসের নতুন বস এসে ঢোকে। ঠিক তখনই রুমের দরজা দিয়ে প্রবেশ করে জিনফ্যান, সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নতুন বস হিসেবে যেই মানুষটাকে সবাই স্বাগত জানাতে এসেছে সে যে জিনফ্যান সেটা বুঝে এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে পড়ে গোটা অফিস। তবে সবচেয়ে বেশি অবাক হয় ইউলো মনে মনে ভাবে, এটা কি সত্যি? এটা কি জিনফ্যান? সেই জিনফ্যান যার সঙ্গে আমি গতকাল জিয়াংশি সেজে ডেটে গিয়েছিলাম। ঘামতে শুরু করে ইউলো। আর কোনো কিছু না ভেবেই সে সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলে এক কোণায়। কিন্তু লুকিয়ে থেকেই বা লাভ কি? জিনফ্যান তো তাকে দেখে ফেলেছে। ধীরে ধীরে সে এগিয়ে আসে ইউলোর দিকে। ইউলো পেছাতে পেছাতে একসময় দেয়ালে গা ঠেকে যায়। আর তখনই জিনফ্যান তার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা এই ব্যাপার। সে চোখে চোখ রাখে ইউলোর গলায় ঝুলে থাকা আইডি কার্ডের দিকে তাকায়, যেখানে স্পষ্ট লেখা ইউলো। জিনফ্যান মুচকি হেসে বলে, তুমি তাহলে জিয়াংশি নও? তারপর একটু সামনে এসে হালকা বাঁকা গলায় বলে, কেমন আছো মিস জিয়াংশি? ইউলো কিছু বলতে পারে না। তাকে দেখে মনে হয় একে তো ধরা খাওয়ার ভয়, তার উপর অফিসের নতুন বস হয়ে এসেছে সেই মানুষটাই। ইউলো চুপ করে থাকে। ততক্ষণে অফিসে শুরু হয়েছে বসকে ওয়েলকাম করার আয়োজন। সবার সামনে এমপ্লয়িরা নাচ শুরু করে দেয়। আর চূড়ান্ত অস্বস্তির মধ্যে পড়েও ইউলোকে সেই গ্রুপ পারফরমেন্সে অংশ নিতে হয়। নাচতে নাচতে ইউলোর চোখ যায় জিনফ্যানের দিকে। আর সে দেখে জিনফ্যান শুধু তাকিয়ে আছে তার দিকেই। তাকে দেখে মনে হয় হাসছে না, রেগেও নেই, শুধু
শুধু নীরব পর্যবেক্ষণ। ইউলো মনে মনে ভাবে কাল ওকে যেভাবে ঠকিয়েছে আজ ওর সামনে আবার দাঁড়িয়ে নাচছি, লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। ঠিক তখনই অফিসে প্রবেশ করে আরেকজন চরিত্র, জিন ফ্যানের বড় ভাই নাম ফ্যান। সেই হচ্ছে এই গল্পের দ্বিতীয় নায়ক। অফিসের পরে নাচ গান শেষ, অফিসের সবাই আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইউলো গিয়ে বসে পড়ে নিজের ডেস্কে। কাজে মন দিতে চাইলেও মন তার উড়িয়ে যাচ্ছে। ইউলো মনে মনে ভাবে আজকের এই সিচুয়েশনটা আমি কিভাবে সামলাবো। কাল যার সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম সেই এখন আমার বস, ধরা তো খেয়ে গেছে, এবার কি হবে। সময় গড়িয়ে যায়, রাত হয়ে আসে। অফিসের প্রায় সবাই চলে গেলেও ইউলো তখনও কাজে ব্যস্ত। ঠিক তখনই অফিসে চলে আসে তার বেস্ট ফ্রেন্ড জিয়াংশি। জিয়াংশি হাসতে হাসতে বলে, কিরে এখন অফিসে আছিস? ইউলো উদ্বিগ্ন মুখে বলে, আসলে অনেক কিছু ঘটেছে, তোকে বলি শোন। তারপর সে খুলে বলে সবকিছু, কিভাবে সে জিয়াংশি সেজে গিয়েছিল ব্লাইন্ড ডেটে, আর সেখানে কি কি হয়েছে, আর কিভাবে সেই ছেলে আজ অফিসের বস হয়ে এসেছে। জিন ফ্যান জিয়াংশি চুপচাপ শোনে, তারপর বলে ফেলে, এই নিয়ে এত টেনশন কিসের? আমার মতে তোর পুরো সত্যিটাই ওকে বলে দেওয়া উচিত, আর তুই না বললেও আমি বলবো, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। আর হ্যাঁ, এতটুকু জিনিস কখনো ভেঙে পড়বি না। তুই কি ভুলে গেছিস তোর পাশে আমি সবসময় আছি, তোর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি আছি না? এই কথা শুনে ইউলের মুখে হালকা হাসি ফিরে আসে। এরপর জিয়াংশি বলে, আমার মা আবার একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে, আর আমি তো জানি না কবে শেষ হবে এই ডেটের যন্ত্রণা। তুই কি আমার হয়ে আবার যাবি? ইউলো মৃদু হেসে বলে, তুই জানিস আমি কি ঝামেলায় পড়েছি, আর তুই বলছিস আমি আবার তোর হয়ে যাব সেই ব্লাইন্ড ডেটা? ইউলো আরো বলে, না এবার থেকে আমি আর যাচ্ছি না। তুই চাইলে আমি পাহাড়ে উঠবো, পাহাড় থেকে লাফ দেবো, তবুও কোনো ডেটে আর যাব না। আমি যা ফেসেছি তাতে আমার শিক্ষা হয়ে গেছে। দুজনে হেসে ওঠে। একটা ঝামেলা কাটলেও সামনে যে আরো কিছু ঘটার অপেক্ষা সেটা বোঝাই যাচ্ছে। পরদিন সকাল, অফিসের সবাই যথারীতি ব্যস্ত। ইউলু নিজের ডেস্কে বসে মন দিয়ে কাজ করছে। চোখে ঘুম নেই, মনে দুশ্চিন্তার ছায়া স্পষ্ট। ঠিক তখনই হঠাৎ করে জিন ফ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয় ইউলুর ডেস্কে। অ্যাসিস্ট্যান্ট রোবোটিক ভঙ্গিতে বলে, মিস্টার জিনফ্যাং আপনাকে ওনার অফিসে যেতে বলেছেন। ইউলু অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে মুখটা লুকিয়ে ফেলে। অফিসের অন্যান্য সহকর্মীরা বিস্ময়ে তাকিয়ে বলে, এই মেয়েটাকে বস কেন ডাকছে? ইউলু মনে মনে ভাবে, আবার কি হলো, এবার কি কাণ্ডে পড়ছি আমি। জিনফ্যান চুপচাপ বসে আছে, সামনের টেবিলে রাখা কিছু ডিজাইন ফাইল মন দিয়ে দেখছে। সে থেমে যায় একটা এসে একটা ম্যাগাজিন ডিজাইন, আর সেটা এক দৃষ্টে দেখতেই থাকে। জিনফ্যান হালকা মুগ্ধ হয়ে বলে, এই ডিজাইনটা তো অসাধারণ, কে করেছে এটা? অ্যাসিস্ট্যান্ট বলে দেয়, স্যার এটা ইউলু করেছে। জিনফ্যান চোখ বন্ধ করে হালকা হাসে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আরেকটা মোটা ফাইল টেনে এনে তার সামনে রাখে, বলে, স্যার এগুলো মিসেস মিংশো পাঠিয়েছেন, সবগুলো ব্লাইন্ড ডেট লিস্ট। কাল সকাল 7টায় প্রথম ডেট, আপনি যেন মিস না করেন। মিসেস মিংশো মানে হচ্ছে জিনফ্যানের মা। জিনফ্যান অস্বস্তিতে বলে, কি বলো, আমি আবার এসব ডেটে যাব? মা আবার কি শুরু করলো? এইসব মেয়েদের সঙ্গে এক এক করে সময় কাটানো এতই কি সহজ? সে ফাইলটা একরকম বিরক্ত নিয়ে বন্ধ করে রাখে। ঠিক তখনই দরজায় নক হয়। ইউলু ঢুকে পড়ে রুমে, চোখে ভয়, মুখে দ্বিধা। জিনফ্যান চোখ সরিয়ে ফাইল থেকে সরাসরি ইউলুর চোখে চোখ রাখে, বলে, তোমাকে একটা কাজে লাগতে হবে ইউলু। আমার গার্লফ্রেন্ড সেজে আমার মায়ের সঙ্গে দেখা করতে হবে। ইউলু হকচকিয়ে বলে, কি? না না, আমি এটা পারবো না। জিনফ্যান ঠান্ডা গলায় চোখের শীতল চাপ নিয়ে বলে, তুমি যদি না যাও তাহলে আমি সবাইকে বলে দেব তুমি কে ছিলে সেদিন সেই ব্লাইন্ড ডেটে। তুমি জিয়াংশি নও ইউলু, রাইট? আর সেটা যদি সবাই জানে যে তুমি অন্যের হয়ে ছেলেদের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাও, তাহলে তোমার ক্যারেক্টারে দাগ লেগে যাবে। ইউলুর মুখে তখন আতঙ্ক। ইউলু চোখ বড় বড় করে বলে, তুমি ব্ল্যাকমেল করছো আমাকে? জিনফ্যান অবিচল গলায় বলে, না, আমি শুধু তোমাকে সুযোগ দিচ্ছি সত্যিটা লুকিয়ে রাখতে। তুমি চাইলে সেটা পারো। কিছুক্ষণ চুপ থেকে ইউলু মাথা নিচু করে রাজি হয়ে যায়, কারণ তাছাড়া তার কাছে উপায় নেই। জিনফ্যান এটাও বলে দেয়, যদি সে এই কাজটা না করে তাহলে তার চাকরিটা থাকবে না। এজন্য তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। আর জিনফ্যান তখন ঠোঁটে একটুখানি হাসি দিয়ে বলে, ভালো, তাহলে আজ রাতে দেখা হবে। তো শপিং মল সিকোয়েন্স। রাত, জিনফ্যান ইউলুকে নিয়ে আসে একটা বিলাসবহুল শপিং মলে। ইউলু একের পর এক ড্রেস ট্রাই করছে, একটাও জিনফ্যাং এর পছন্দ হচ্ছে না। জিনফ্যান বিরক্তি নিয়ে বলে, তুমি কি বুঝছো না, তোমাকে আমার মায়ের সামনে খুব এলিগেন্ট আর রিচ গার্লের মতো লাগতে হবে। ইউলু মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে বলে, এই তো দেখো এটা কেমন। জিনফ্যান না করে বলে, না, পরেরটা ট্রাই করো। এভাবে চলতে চলতে শেষমেশ ইউলু এক গর্জিয়াস ড্রেস পরে বের হয়, চোখে হালকা মেকআপ, সাজসজ্জা নিখুঁত।
জিনফেন তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপচাপ। জিনফেন নরম গলায় বলে, এইবার ঠিক হয়েছে, একদম পারফেক্ট। এরপর তারা দুজনে জিনফেংয়ের বাড়িতে পৌঁছায়। দরজায় দিয়ে ঢোকার সময় জিনফেন ইউলোর হাত ধরতে চায়। ইউলো হাত সরিয়ে বলে, তুমি এটা কেন করছো? জিনফেন গম্ভীর গলায় বলে, আমার এখন প্রেমিক প্রেমিকা, মায়ের সামনে অভিনয় তো করতে হবে তাই না? সে জোর করে ইউলোর হাত ধরে ফেলে। ইউলো কেঁপে ওঠা, কিন্তু কিছু বলতে পারে না। আর তখনই প্রথমবার দেখা হয়ে যায় জিনফেন এবং নানফেং এর মা মিসেস মিংসোর সঙ্গে। জিনফেং এর বাড়ির ড্রয়িং রুম চওড়া খুশির আলোয় মোড়া। মিসেস মিংসো অর্থাৎ জিনফেং এর মা ইউলুকে দেখে একদম খুশি হয়ে যায়। মিসেস মিংসো আবেগ ভরা গলায় বলে, অবশেষে আমার ছেলের একটা গার্লফ্রেন্ড হলো। আমি তো ভাবতেই পারিনি তুই কাউকে পছন্দ করবি। জিনফেন মাথা নিচু করে কৃত্রিম হাসি দিয়ে বলে, মা, সবকিছু তো আগে বলা যায় না, সঠিক সময়ে বলা ভালো। ইউলো অভিনয়ের ছলনায় হালকা হাসি দিয়ে বলে, আন্টি, আপনি এত খুশি হচ্ছেন দেখে ভালো লাগছে। ইউলুর এই অভিনয় কিন্তু একেবারেই সাধারণ নয়। বেস্ট ফ্রেন্ড জিয়াংশির হয়ে আগে বারবার অভিনয় করতে করতে সে অনেকটাই পারদর্শী হয়ে গেছে। এই পুরো ঘটনাটা জিনফেং এর বড় ভাই নানফেং বেশ বুঝে ফেলে। সে চোখ ছোট করে একটু খুঁতখুঁতে দৃষ্টিতে ইউলোর দিকে তাকায়। মিসেস মিংসো নানফেং এর দিকে তাকিয়ে মজা করে বলে, দেখেছিস নানফেং, তুই তো কিছুতেই বিয়েতে রাজি হোস না। এবার তোর ছোট ভাই তোকে হারিয়ে তোর সামনে বউ নিয়ে ঘুরে বেড়াবে, তখন দেখবি কেমন লাগে। ইউলি একটু গুটিয়ে যায়, তার মুখে নার্ভাস হাসি, হাত কাঁপছে সামান্য, কারণ এই দুনিয়া তার নয়, অর্থাৎ জিনফ্যাং এর বাড়ি। ইউলু মনে মনে ভাবে, এই কাঁটা চামচ এতগুলো দিয়ে কি করবে মানুষ, কিসে খাবো ঠিক বুঝতেই পারছি না। জিনফ্যাং ধীরে কথা বলে মৃদু ভঙ্গিতে ইউলুর পাশে ঝুঁকে বলে, এই চামচটা দিয়ে সালাড আর এই ছুরিটা মেন কোর্সের জন্য, চিন্তা করো না, আমি আছে। ইউলু হালকা মাথা নাড়ে। ড্রিঙ্কস শুরু হয়। প্রথমে ইউলো অল্প করে নেয়, কিন্তু গল্পে মেতে গিয়ে অজান্তেই সে অনেকটা বেশি খেয়ে ফেলে। নানফেং চোখ টিপে ফিসফিস করে বলে, এই তো গার্লফ্রেন্ড সাহসী দেখছে। জিনফেন একটু অস্বস্তি পায়। ফেরার পথে ইউলো হঠাৎ বলে, গাড়ি থামাও, বমি আসছে। জিনফেন হক চুকিয়ে বলে, কি এতটাই খেয়েছো? গাড়ি থামে। ইউলো দরজা খুলে বাইরে গিয়ে বমি করে বারবার। গাড়িতে উঠলেও তার শরীর দুলে যায়, মুখ লাল, চোখ ভর্তি অর্থমোদিত। ইউলো অলস গলায় বলে, জিয়াংশি আমার বেস্ট ফ্রেন্ড, সে বেস্ট তুমিও জানো। জিনফেন চোখ সরু করে বলে, কিন্তু তুমি তো বেস্ট না। ইউলো হঠাৎ করে তার দিকে হেলে পড়ে, প্রায় কিস করে বসে। জিনফেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, তার চোখ বড় হয়ে যায় ইউলোর এত কাছাকাছি আসায়। ইউলো কান্না হয়ে যায় গলায় বলে, কাল আমার ছুটি লাগবে। জিনফেন ঠান্ডা কণ্ঠে বলে, আমি তো তোমার বস, আগে রিকোয়েস্ট করো, তারপর ছুটি পাবে। ইউলো ধীরে ধীরে জিনফেং এর গলা জড়িয়ে ধরে। জিনফেন নার্ভাস হয়ে ওঠে, কিন্তু ঠিক তখনই ইউলো মুখে হাত দিয়ে বলে, আবার বমি আসছে। জিনফেন এক ঝটকায় সরে যায়, মুখে বিরক্তি আর রাগ। পরদিন সকাল, ইউলো আস্তে পা ফেলে অফিসে ঢোকে, চোখে রোদ চশমা, মাথা নিচু। লিফটে ঢোকার সময় হঠাৎ জিনফ্যাং এর সঙ্গে চোখাচোখি। জিনফ্যাং ঠান্ডা চোখে তাকিয়ে থাকে, কোনো কথা নেই, কেবল রাগের চাপা ধরন। ইউলো কিছু বলতে যাবে, কিন্তু সাহস পায় না। একদম চুপচাপ লিফট থেকে বেরিয়ে যায়, কিন্তু লিফটের দরজায় দাঁড়িয়ে জিনফেং বলতে বাধ্য করে তাকে ফিরতে। জিনফেং ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলে, কাল রাতের ব্যাপারে কথা বলার সাহস আছে তোমার? ইউলো চোখ ছোট করে বলে, না মানে মনে নেই কিছু, কিন্তু আসলে তার সব মনে আছে। তবে না মনে থাকার অভিনয় করাই বাঁচার একমাত্র উপায় এখন তার। তো পরদিন সকালে জিয়াংশিকে দেখা যায় ও নিজের রুমে বসে গেমস খেলছে। সারাদিনই ওর এই একটাই কাজ, ভার্চুয়াল জগতে ডুবে থাকা। বাস্তব জীবন যেন ওর কাছে অনেকটাই বিরক্তিকর। ঠিক সেই সময় হঠাৎ করে ওর ফোনটা বেজে ওঠে। অপর প্রান্ত থেকে একজন বলে ওঠে, জিয়াংশি, তোমার মা আসছেন তোমার সঙ্গে দেখা করতে। এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে জিয়াংশির মুখের রং একেবারে বদলে যায়, ওর চোখে মুখে এক অজানা আতঙ্ক। জিয়াংশি চমকে ওঠে, কি এখনই? মা যদি এসে পড়ে তাহলে তো আজ মরণ নিশ্চিত, কারণ জিয়াংশি আগের দুটো ব্লাইন্ড ডেট এড়িয়ে গেছে, আর এটা ওর মা জানলে তীব্র বকুনি ওকে খেতে হবে নিশ্চিত। তাই দেরি না করে ও তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে, যেন মায়ের সঙ্গে দেখা না হয়। অন্যদিকে লিস্টের ভেতরে দেখা যায় জিনফেন, নানফেং আর ইউলু দাঁড়িয়ে আছে। নানফেং তখন বুঝে যায় যে জিনফেন আর ইউলু একটু নিজেদের মধ্যে সময় কাটাতে চায়, তাই ও নিজের অবস্থান বদলে ওদের মাঝখান থেকে সরে গিয়ে একটু পেছনে দাঁড়িয়ে যায়, যেন একটু প্রাইভেসি দেওয়া হয়। কিন্তু তখনই হঠাৎ করে লিফট থেমে যায়, বিদ্যুৎ চলে গিয়েছে। জিনফেং এর ভয়ে শ্বাস বন্ধ হয়ে আসছে। সে বলে, আমি শ্বাস নিতে পারছি না। জিনফেং এর মধ্যে
ক্লাস্ট্রোফোবিয়া আছে, অন্ধকারে আর বদ্ধ জায়গায় ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ওর অবস্থা একদম খারাপ হতে থাকে। তখন নানফেং আর দেরি করে না, নানফেং উদ্বিগ্ন হয়ে বলে, জিনফেং হাওয়া নাও, দম নাও। আর এরপর ওর ঠোঁট রেখে জিনফেং এর মুখে কৃত্রিমভাবে হাওয়া দিতে শুরু করে, একদম সিপিআরের মতো। এই দৃশ্যটা ইউলুর কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে ও হা করে তাকিয়ে থাকে। ঠিক তখনই লিফট খুলে যায় আর লিফটের দরজায় দাঁড়িয়ে থাকে জিয়াংশির মা বাবা। ওদের চোখে সেই মুহূর্তটা যেন কিছু অন্যভাবে ধরা পড়ে। দুজন ভাইকে একে অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে দেখে মনে হয় ওরা চুমু খাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই বেরিয়ে আসে জিয়াংশি। ও এই দৃশ্যটা দেখে থমকে যায়। নানফেং এর চোখ পড়ে জিয়াংশির উপর, আর প্রথম দেখাতেই জিয়াংশিকে দেখে একটা অন্যরকম ভালো লাগা জন্ম নেয় ওর মনে। জিনফেং এর দৃষ্টি কিন্তু তখন ইউলুর দিকে নয়, সে তাকিয়ে থাকে জিয়াংশির দিকে, যার সঙ্গে ওর ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল। জিনফেং মনে মনে বলে, এই তো সেই মেয়ে জিয়াংশি। ওদিকে জিয়াংশি নানফেংকে দেখে বেশ মুগ্ধ হয়ে যায়। সবাই তখন এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে, অস্বস্তিকর নীরবতা। জিয়াংশির মা বাবা কিছু না বলে চোখ মুখ শক্ত করে চলে যায়, কারণ বকা দেওয়ার মতো পরিস্থিতি তখন আর রইল না। ইউলো এরপর জিয়াংশির হাত ধরে টেনে ওকে দ্রুত ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। ইউলো বেশ গম্ভীরভাবে বলে, তুই জানিস আজকে কি দেখেছি আমি? সবকিছু জিয়াংশিকে খুলে বলে ইউলো, কিভাবে সিপিআর এর মতো করে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো হচ্ছিল, কি মনে হতে পারে অন্যদের কাছে। জিয়াংশি হাসতে হাসতে বলে, আরে ওসব ছাড়, ওরা দুই ভাই, আমি মনে করি ওদের মধ্যে কিছু নেই। একটু থেমে বলে, তবে ওই নানফেনকে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। ওদিকে জিনফেন আর নানফেন জিমে ব্যস্ত, ওরা দুই ভাই শরীর চর্চা করছিল। তখনই ইউলের ফোন আসে নানফেং এর কাছে। ইউলে ফোনে বলে, স্যার, একটা ক্লায়েন্ট আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চায়, একটু সময় দেবেন? নানফেন কিছু না বুঝেই রাজি হয়ে যায়, কিন্তু জিনফেং তখন হালকা হিংসা অনুভব করে। জিনফেং মন খারাপ করে বলে, তাকে ফোন করা হলো, আমাকে না। এরপর নানফেং সেই ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গেলে দেখে সামনে দাঁড়িয়ে আছে জিয়াংশি। দুজনেই মুচকি হাসে। জিয়াংশির মিষ্টি হাসিতে নানফেং এর হৃদয় কেমন যেন দুলে ওঠে। পরদিন সকালবেলা ইউলোকে দেখা যায় বিছানায় শুয়ে কাঁপছে জ্বরে। ওর শরীর খুব খারাপ, গলা ব্যথা, মাথা ধরেছে। আজ অফিসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই ইউলো ফোন করে অফিসের এক সহকর্মীকে জানায়, আমি আজ আসতে পারবো না, জ্বর খুব বেশি, প্লিজ মিটিংটা সামলে নিও। সহকর্মী তো শুনে চমকে যায়, তুমি আজ আসবে না? আজ তো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসবে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিংটা শুরু হতেই জিনফেং চারপাশে তাকিয়ে খেয়াল করে ইউলো এখনো আসেনি। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে, মনটা অস্থির হয়ে ওঠে। মিটিং শুরু হয়। জিনফেং যথারীতি খুব প্রফেশনাল ভঙ্গিতে কথা বলতে থাকে, কিন্তু চোখের মুখে একরকম অস্বস্তি ফুটে ওঠে। ঠিক তখনই ওর ফোনে আসে এক মেসেজ, ইউলো আজ আসতে পারছে না, ওর শরীরটা খুব খারাপ। এই কথা বলতেই এক মুহূর্ত না ভেবে জিনফেং মিটিং মাঝপথেই ছেড়ে দেয়। সবার চোখে বিস্ময়, কেউ কিছু বোঝে না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তো এবার সিন কাট হয়। ইউলু তখন ঘরে শুয়ে আছে, মুখটা কুঁচকে আছে জ্বরে কষ্টে। হঠাৎ করেই কলিং বেল বাজে। সে ধীরে ধীরে গিয়ে দরজা খুলতেই হাঁপাতে হাঁপাতে দেখতে পায় জিনফেং দাঁড়িয়ে আছে, হাতে ওষুধের ব্যাগ, মুখে উদ্বিগ্নতা। জিনফেং বলে, তুমি কখনো ঠিক মতো নিজের যত্ন নাও না, তাই না? ও ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিল। এগুলো তাড়াতাড়ি করে ওকে ধরে ফেলে। দুজনে একসাথে পড়ে যেতে যেতেই একে অপরকে ধরে নিজেদের সামলে দেয়। মুহূর্তটা যেন থমকে যায় কিছু সময়ের জন্য। ওদের চোখে মুখে অদ্ভুত এক নীরব অনুভব। এরপর ইউলো দেখে জিনফেং কিচেনে গিয়ে ওর জন্য স্যুপ বানাচ্ছে। ইউলোর চোখ জোড়া ভরে যায় ভালোবাসায়। জিনফেং বলে, তোমার জ্বর এখন কমেছে, এটা খেয়ে নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর হ্যাঁ, আমি এগুলো করছি মানে এই না যে তুমি কিছু ভেবে বসবে। আমি চাই তুমি নিয়মিত অফিসে আসো। তোমাদের মতো এমপ্লয়ি ইনকাম করলেই তো আমার চলবে, তাই না? এই কথা বলে হালকা কড়া মুখে জিনফেং চলে যায়। পরের দিন ইউলো চলে আসে স্কুলের ইউনিয়নে। সব পুরনো বন্ধুরা এসে গেছে, কেউ এখন মা হয়ে গেছে, কারো বড় লোকস বিজনেসম্যান। তারা একে একে ইউলোকে অপমান করতে থাকে, বলে, তুমি এখনো এই ছোট অফিসে কাজ করো,
তোমার তো জীবনটা খুবই সাধারণ রয়ে গেছে। এইসব কথায় ইউলোর মন একেবারে ভেঙে যায়। সে তো এত দিন পরে সবার সঙ্গে ভালোবেসে দেখা করতে এসেছিল, কিন্তু তাকে অপমান হতে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবার সঙ্গে দাঁড়িয়ে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় একটা চকচকে BMW। দরজা খুলে নামে জিনফ্যাং। সবাই থমকে যায়। জিনফ্যাং এগিয়ে আসে ইউলোর দিকে, সবার সামনে ওর হাত ধরে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। সবাই এক মুহূর্তে বোঝে ইউলোর এমন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে, তা আবার এত বড় লোকস, যে কিনা BMW কার নিয়ে আসে। তো কিছুটা সাইডে নিয়ে গিয়ে বলে, আজ আমি এসেছি তোমাকে হেল্প করতে, কেউ যেন তোমাকে আর অপমান না করে। এগুলো মৃদু হাসি দিয়ে কিন্তু গম্ভীর ভাবে বলে, আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন জিনফ্যাং, আর নয় আপনি বড় লোকস, আমি সাধারণ একটা এমপ্লয়ি। আমি চাই না আমার পুরনো বন্ধুদের সামনে মিথ্যা কিছু দেখাতে। আপনি আমার বস, তার বেশি কিছু না। আর হ্যাঁ, কাল থেকে আমি ব্লাইন্ড ডেটে যাচ্ছি, আমাকে এবার বিয়ে করতে হবে। এই কথাগুলো শুনে জিনফ্যাং একদম চুপ করে যায়, চোখে বিস্ময় আর মনের মধ্যে জমে ওঠে রাগ। কিছু না বলে ইউলো সোজা হাঁটা দেয় জিনফ্যাং এর পাশ দিয়ে। পেছনে দাঁড়িয়ে থাকা জিনফ্যাং শুধু তাকিয়ে থাকে হতবম্ব, চোখে একরাশ কষ্ট। পরের দিন সকাল থেকে ইউলো একের পর এক ছেলেদের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। প্রতিটি ছেলেরই ভিন্ন ভিন্ন পছন্দ। কেউ কেউ বলে, আমি এমন মেয়ে চাই যে একেবারে খরব ভাবে থাকবে। আরেকজন বলে, আমার প্রেমিকা টিকটকে ভাইরাল হতে হবে। কিন্তু তাদের কেউই, যত বড়ই স্যাট হোক না কেন, কাউকেই ইউলোর পছন্দ হয় না। ওর চোখে বিরক্তি, মনে ক্লান্তি। অন্যদিকে নানফ্যাং আর জিয়াংশি, ওরা দুজন আজ প্রথমবার ডেটে এসেছে। রেস্টুরেন্টের টেবিল জুড়ে হাসি, গল্প আর একে অপরের চোখে চোখ রাখা। দুজনেই খুশিতে যেন চকচক করছে। জিয়াংশি হেসে বলে, তুমি জানো এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? নানফ্যাং মৃদু লাজুক ভঙ্গিতে বলে, আমিও মনে মনে চেয়েছিলাম আজ তুমি যেন হ্যাঁ বলো। সন্ধ্যাবেলা ইউলো আবার আসে এক ব্লাইন্ড ডেটে। ছেলেটা স্মার্ট, কিন্তু চোখে একটা অদ্ভুত চাহনি। ডেটের মাঝখানে ইউলো বলে, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। সে যেই না যায়, ছেলেটার মুখে এক শয়তানি হাসি। খাবারের ছবি ছবি কিছু একটা মিশিয়ে দেয় সে। নির্বিকার ভঙ্গিতে আবার মোবাইলে মুখ গুজে বসে পড়ে। ইউলো ফিরে আসে, আর কিছু না বুঝেই খাবার খেতে শুরু করে। ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে একটা নির্মম অপেক্ষা। অবশ্য তখন নানফ্যাং জিনফ্যাং এর রুমে বসে জিয়াংশির সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎ ও বলে, তুমি জানো ইউলো আজ ব্লাইন্ড ডেটে গেছে? এই কথাটা কানে যাওয়া মাত্রই জিনফ্যাং উঠে দাঁড়ায়। একটু সময় না নিয়ে ও এক ছোটে রেস্টুরেন্টের দিকে রওনা হয়, চোখে মুখে চিন্তা আর অজানা ভয়। এইদিকে ইউলোর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, মাথাটা ঘুরছে, দেহ ভারী লাগছে, এবং তারপর ও হঠাৎ করেই টেবিলের উপর ঘুমিয়ে পড়ে। ছেলেটা এবার দাঁড়িয়ে পড়ে, সে যেন এক হাতে ইউলোর হাত ধরে নিয়ে টানতে থাকে। ঠিক তখনই জিনফ্যাং দরজায় দাঁড়িয়ে কঠিন চোখে তাকিয়ে বলে, ওকে হাত লাগাবে না। ছেলেটা ভয় পেয়ে দৌড়ে পালায়, আর জিনফ্যাং আলতো করে ইউলোকে তুলে নিয়ে নিজের গাড়িতে বসায়। ইউলোকে বাড়িতে পৌঁছে ওর ঘরে শুইয়ে দেয় জিনফ্যাং। ঘরটা খোলাটে আলোয় ভরা, জানলার পর্দা দুলছে নেশার বিভোর। ইউলো আচমকা জিনফ্যাং এর গলা জড়িয়ে ধরে, চোখে জল, ঠোঁটে অস্পষ্ট হাসি। ইউলো মৃদু কণ্ঠে বলে, তুমি এত ভালো, আমি কেন তোমাকে হারাতে চাই? জিনফ্যাং থমকে যায়, মনে পড়ে যায় ওর বলা কথা, তোমার আর আমার দুনিয়া আলাদা, আমরা এক হতে পারি না। সে ইউলোর চোখে পানি দেখতে পায় আর নিজেও ভেঙে পড়ে। জিনফ্যাং কষ্টের গলায় বলে, তুমি কি আমায় এতটাই ঘৃণা করে ইউলো? কিন্তু নেশায় কাতর ইউলো আর কিছুই বলতে পারে না। পরদিন জিনফ্যাং অফিসে আসে, কিন্তু মন পড়ে আছে ইউলোর ঘরে। ওর চোখ ফুলে গেছে, তাই সানগ্লাস পরে এসেছে, কেউ যাতে বুঝতে না পারে সে রাতভর কেঁদেছে। নিজের রুম থেকে বেরিয়ে নিচে নামতেই হঠাৎ থমকে যায়। সামনে দাঁড়িয়ে ইউলো। দুজনের চোখ একসাথে পড়ে, একটা নীরব বিস্ফোরণ। অফিসের ছোট্ট কিচেনে তখন ইউলো নিজের জন্য কফি বানাচ্ছে। ও ধোয়া ওঠা কফির দিকে তাকিয়ে যেন কি ভাবছে। ঠিক তখনই জিনফ্যাং পাশ থেকে এসে দাঁড়ায়, একটা স্মার্ট কিন্তু কৃত্রিম হাসি দিয়ে বলে, তুমি কি নতুন কফির ব্র্যান্ড এনেছো? গন্ধটা একেবারে অন্যরকম। ইউলো চুপচাপ, মুখে কিছু বলে না, শুধু ওর চোখে এক ঝলক তাকায়। তারপর ধীরে ধীরে একটা টিস্যু এগিয়ে দেয় জিনফ্যাং এর দিকে। জিনফ্যাং টিস্যুটা নিতে নিতে বুঝতে পারে ওর চোখ দুটো এতটাই লাল হয়ে গেছে যে সানগ্লাসের আড়ালেও তার লুকানো যায়নি।
এটা ইউলোর নজর এড়ায়নি। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট হঠাৎ মুখ চেপে হাসে। হাসিটা ছিল মজা করে, কিন্তু তাতে জিনফেং এর রাগ যেন আরো ফুঁসে ওঠে। ও কিছু বলে না, শুধু চোখ সরিয়ে নিয়ে সোজা হেঁটে চলে যায় নিজের কেবিনের দিকে। পরদিন নানফেং আর জিয়ানশি এখন ভিডিও কলে কথা বলে প্রায় প্রতিদিন। লাভ রিলেশন এখনো শুরু হয়নি, তবে ওদের বন্ধুত্বটা বেশ গভীর হয়ে উঠেছে। দুজনে একে অপরের কথা মন দিয়ে শোনে, হাসে, মজা করে আর মাঝে মাঝে একে অপরকে টিজও করে। জিয়াংশি মজা করে বলে, তোমার গলার টোন শুনলেই বোঝা যায় তুমি আমাকে মিস করো। নানফেং হেসে বলে, তুমি সেটা এখন বুঝলে? আমি তো অনেক আগেই কনফেস করতে চেয়েছিলাম। সেই সময় ইউলো আসে জিনফেং এর অফিসে। চোখে একরাশ কৌতূহল, মুখে সরাসরি প্রশ্ন, কাল রাতে আসলে কি হয়েছিল? জিনফেং হালকা চমকে বলে, মানে তোমার কিছুই মনে নেই? ইউলো গম্ভীরভাবে বলে, না একদমই না। জিনফেং একটু থেমে হেসে ফেলে, একটা চাপা অভিমান, একটা না বলা কষ্ট। ইউলো বলে, ফিউচারে কখনো তোমার সাহায্যের দরকার হবে না, আমি নিজের সমস্যা নিজেই সামলে নিতে পারি। এই কথা বলে ইউলো ঘুরে দাঁড়ায় আর শান্তভাবে অফিস রুম ছেড়ে চলে যায়। জিনফেং চুপচাপ তাকিয়ে থাকে, দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন ধপ করে ওর কানে বাজে। রাত হয়ে এসেছে। অফিস থেকে বেরোনোর সময় ইউলো দেখে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ও গাড়িতে ওঠে, হঠাৎ চোখ পড়ে অফিস বিল্ডিং এর দিকে। ও দেখতে পায় ভিতরে পাওয়ার কাট হয়েছে, আর ইউলো জানে জিনফেং অন্ধকারে ভয় পায় খুব বেশি। অফিসের ভিতরে তখন খুটখুটে অন্ধকার। জিনফেং ওর ডেস্কে বসেছিল, হঠাৎ লাইট নিভে যায়। এক মুহূর্তে যেন তার দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ধক ধক করতে থাকে। ও মাটিতে লুটিয়ে পড়ে, ঘেমে উঠেছে। তার মুখে একটাই কণ্ঠ, কেউ আছো? আমাকে হেল্প করো। ঠিক তখনই দরজাটা খুলে ইউলো ছুটে আসে ভিতরে, চোখে ভয়, কণ্ঠে চিন্তা। ইউলো বলে, জিনফেং তুমি ঠিক আছো? জিনফেং ওকে দেখতে পেয়ে চোখ বড় করে তাকায়, তার চোখে যেন একটু শান্তি ফিরে আসে। ও কাপা গলায় বলার চেষ্টা করে, তুমি এলেই সব ঠিক হয়ে যায়। ইউলো ওর হাত ধরে নরম গলায় বলে, আমি এখানে আছি, ভয় পেও না। এক ঝটকায় যেন আবেগের বাঁধ ভেঙে পড়ে। দুজনেই একে অপরের চোখে ডুবে যায় এবং তারপর তাদের প্রথম কিস, নরম, ধীর, গভীর, একটা নরম আবেগে ভরা মুহূর্ত। সকালের আলো ঠিক যেন একটু বেশি উজ্জ্বল আজ। ঠিক তখন জিনফেং এসে পাশে দাঁড়ায়। জিনফেং মুচকি হেসে বলে, তুমি আবার আমাকে ইগনোর করছো নাকি? ইউলো ঠান্ডা সুরে বলে, আমি কখন ইগনোর করলাম তোমাকে? আমার তো অফিসে কাজ ছিল। জিনফেং একটু এগিয়ে এসে বলে, তাতে কি হয়েছে? আমি তো এখন শুধু তোমার কথাই ভাবছি, অফিস বাদ দাও। ইউলো চোখ সরিয়ে বলে, যদি সবাই আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কি হবে? জিনফেং একটু দুষ্টামি করে বলে, কাল রাতে তুমি যে আমায় কিস করেছিলে, তারপর আর কিছু লুকানোর নেই, আমি তো সব ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে ইউলো এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর হঠাৎ করে ইউলো ওর গালে একটুখানি চুমু খায় আর সঙ্গে সঙ্গে নিজের মুখটা দুহাত দিয়ে ঢেকে হাসতে হাসতে সরে যায়, একটু লজ্জায়, একটু আনন্দে। জিনফেং সেখানে দাঁড়িয়ে থাকে, একটা ছোট্ট কিসেই যেন তার দিনটাই রঙিন হয়ে যায়। পরদিন অফিসে জিনফেং দূর থেকে লক্ষ্য করে ইউলো কাজের ফাঁকে হঠাৎ পেটে হাত দিয়ে চেপে ধরেছে। জিনফেং চোখে চিন্তা নিয়ে বলে, খিদে পেয়েছে, কিন্তু এত লোকের সামনে কিছু খেতে বলতেও পারবো না। ও বুঝতে পারে ইউলো এত কাজের মাঝে নিচে থেকে উঠে যেতেও পারবে না, কিন্তু সরাসরি কিছু দিলে তো সবাই বুঝে যাবে ওদের সম্পর্ক আছে। তাই সে চালাকিতে একটা প্ল্যান করে। জিনফেং অফিসার ঘোষণা করে, আজকের দুপুরে সবার স্পেশাল লাঞ্চ করা হবে এবং সবাইকে টিম লিডার হিসেবে একটা ট্রিট দিচ্ছে, তো সবাই লাঞ্চে চলে আসবেন। তো পুরো অফিসে খুশির জোয়ার, সবাই খেতে ব্যস্ত। আর জিনফেং এক কোণে দাঁড়িয়ে দেখে ইউলো নিশ্চিন্তে খাচ্ছে, মুখে এক তৃপ্তির ছায়া। একটু পর অফিসে মিটিং চলছে, ইউলো দারুণভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, সবাই মুগ্ধ। কিন্তু জিনফেং মুখ গম্ভীর করে বলে, এই অংশটা যদি একটু ভিন্নভাবে সাজানো যেত তাহলে আরো ভালো হতো। ঘরে হঠাৎ একটা নীরবতা নেমে আসে। ইউলোর মুখটা কিছুটা থমকে যায়, কোনো মন্তব্য করে না, শুধু মিটিংটা শেষ করে চলে যায়। কিছুক্ষণ পর ইউলো আসে জিনফেং এর অফিস রুমে। জিনফেং উঠে আসে, ওর হাতে হাত রাখে, একটা দৃঢ় ভঙ্গিতে ওকে নিজের চেয়ারে বসিয়ে দেয়। জিনফেং নরম গলায় বলে, মিটিং এ আমি ছিলাম সিইও জিনফেং, কিন্তু এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি একজন প্রেমিক হয়ে। তখন যা বলেছি প্লিজ তুমি রাগ করে থেকো না। ইউলোর চোখে একটু পানি চিকচিক করে, কিন্তু এবার মুখে এক ফোঁটা হাসিও খেলে যায়। জিনফেং ওর দিকে এগিয়ে আসে চুমু খাওয়ার জন্য। ঠিক তখনই দরজা খুলে অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে ঘরে। জিনফেং অপ্রস্তুত হয়ে এক লাফে টেবিলের নিচে ঢোকার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো ওর টেবিলের পেছনে লুকানোর মতো কোনো স্পেস নেই।
অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে তাকিয়ে থাকে। স্যার আপনি? জিনফেং বলে, তুমি কিছু দেখোনি, কাউকে বলবে না, এখনই বের হও এখান থেকে। তবু অ্যাসিস্ট্যান্ট খিলখিল করে হেসে ফেলে আর জিনফেং লজ্জায় একখানা ফাইল ওর দিকে ছুঁড়ে মারে, বলে বের হও তাড়াতাড়ি। তো একটা মনোরম সন্ধ্যা দেখা যায়। শহরের এক শান্ত রোমান্টিক রেস্টুরেন্টে বসে আছে জিনফেং আর ইউলো। টেবিলের উপর মোমবাতির আলো কাঁপছে আর পাশের জানলা দিয়ে নরম হাওয়া বইছে। জিনফেং একটা স্মৃতিময় হাসি দিয়ে বলে, তোমার মনে আছে প্রথমবার ঠিক এমন এক রেস্টুরেন্টেই তুমি আমাকে রিজেক্ট করতে চাইছিলে? ইউলো মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে বলে, তুমিও তো তখন পরিষ্কার করে কিছু বলনি, আমি জানতামই না তুমি কি চাও আসলে। তখন তুমিও তো চেয়েছিলে বিয়েটা ভেঙে দিতে, তাই না? জিনফেং এবার সিরিয়াস গলায় চোখে গভীরতা নিয়ে বলে, তখন তো মায়ের কথায় বাধ্য হয়ে এসেছিলাম ব্লাইন্ড ডেটে, কিন্তু এখন আমি সত্যি চাই বিয়ে করতে। আর তুমি নিশ্চয়ই জানো আমি কাকে বিয়ে করতে চাই। ইউলো মুখ নিচু করে দেয়, কিন্তু ঠোঁটে লুকানো হাসি খেলে যায়। জবাব না দিলেও চোখে কিছু একটার ইশারা ছিল। হঠাৎই জিনফেং এর ফোনটা বেজে ওঠে। ওভার থেকে মায়ের কণ্ঠ, তোর ছোটবেলার বন্ধু চিউ চিউ ফিরে আসছে, শোন, কিছু মনে আছে? জিনফেং চমকে উঠে ফোনটা কেটে দেয়। জিনফেং ভেতরে চিন্তিত, ইউলো তো জানেই না চিউ চিউ কে, বললে কি ভাববে। একটু পর সে বলে, সামনের সপ্তাহে আমার একজন পুরনো ফ্রেন্ড আমেরিকা থেকে ফিরছে, তোমার ওর সঙ্গে পরিচয় করিয়ে দিব, ওর নাম চিউ চিউ। এই কথা শুনে ইউলের মুখটা হালকা বিবর্ণ হয়ে যায়। ভেতরে একটা কষ্ট লুকোচ্ছে সে খুব নিঃশব্দে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে জিনফেং এর কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারে। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় একটা আকর্ষণীয় স্টাইলিশ মেয়ে সামনে এসে দাঁড়ায়, যার নাম চিউ চিউ। ইউলো একটু দূরে দাঁড়িয়ে চমকে ওঠে, চোখে অবিশ্বাস, মনে এক অজানা অস্বস্তি। পরদিন চিউচু অফিসে জয়েন করে প্রজেক্ট ম্যানেজার ডিপার্টমেন্টে। চিউচু এর সৌন্দর্য, ব্যবহার, স্টাইল দেখে অফিসের সবাই কানাঘুষো করতে শুরু করে, এই মেয়েটাই নিশ্চয়ই জিনফেং এর হবু স্ত্রী। ওদের বিয়েটা তো আগে থেকেই ফিক্সড ছিল শুনেছি। এই কথাগুলো ইউলোর কানে আসে আর প্রতিটা বাক্য যেন ওর হৃদয়ে ধাক্কা লাগে। তো এরপর দৃশ্যে ইউলো কফি বানাচ্ছিল, চোখের সামনে ঝাপসা হয়ে আসে সবকিছু। ঠিক তখনই জিনফেং পাশে এসে দাঁড়ায়। জিনফেং বলে, তুমি ঠিক আছো? ইউলো কষ্ট চেপে বলে, তোমার সেই চাইল্ডহুড ফ্রেন্ড চিউ চিউ, তোমাদের বিয়ে নিশ্চয়ই ফাইনাল হয়ে গেছে, তুমি তো খুব শিগগিরই ওকে বিয়ে করতে যাচ্ছ, তাই না? জিনফেং হতবাক হয়ে বলে, কি তুমি সিরিয়াসলি এটা ভাবছো? তুমি কি একটু হলেও জেলাস হচ্ছ? ইউলো বলে, আমি কেন জেলাস হব, আমার কিছু যায় আসে না। জিনফেং নরম অথচ ধীরেভাবে বলে, তুমি জানো তো আমি সবসময় চেয়েছি আমাদের রিলেশনটা পাবলিক করতে, তোমার জন্যই তো থেমে আছি, তুমি রাজি হচ্ছ না। ইউলো এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এখন কাজটা শেষ করছি, পরে কথা বলবো। সে আর কোনো উত্তর না দিয়ে চলে যায়। চোখে পানি টলমল করছে, কিন্তু মুখে অভিমান চেপে রাখা। তো এরপরে দৃশ্যে ইউলো তখন পাশের করিডোরে দাঁড়িয়ে চুপচাপ একা। দেখে চিউচু এসে জিনফেং এর পাশে দাঁড়ায়। চিউচু হাসি মুখে বলে, চলো আজ রাতে একসঙ্গে ডিনার করি, অনেকদিন পর দেখা, অনেক কথা জমে আছে। এই কথাগুলো ইউলোর কানে স্পষ্টভাবে পৌঁছে যায়। তার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে। তো রাতের একটি অভিজাত রেস্টুরেন্টে নরম আলোয় সাজানো এক কর্নারে বসেছে জিনফেং আর চিউচু। চিউচু বেশ খুশি, প্রাণবন্ত, স্মৃতিময় কণ্ঠে কথা বলছে। চিউচু হেসে বলে, তোমার মনে আছে ছোটবেলায় আমাদের দুই পরিবার চেয়েছিল আমরা একে অপরকে বিয়ে করে, তখন সবাই বলতো আমরা একে অপরের জন্য পারফেক্ট। জিনফেং মুখে সৌজন্যের হাসি রাখলেও চোখে বিরক্তির ছায়া। চিউচু উচ্ছ্বসিত ভাবে বলে, চলো না একদিন তোমার মাকে নিয়ে দেখা করে তাকে সারপ্রাইজ দিই, পুরোনো দিনের কথা মনে করিয়ে দিই। জিনফেং তখন সরাসরি বলে, তুমি জানো আমার গার্লফ্রেন্ড আছে, সে জানলে খুব রেগে যাবে। চিউচু আশ্চর্য হয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড আছে? তুমি তো আমাকে বলোনি। জিনফেং হালকা বিরক্তির মুখে বলে, হ্যাঁ আছে, সে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি চাও আমরা সবাই মিলে একসঙ্গে আমার মায়ের সঙ্গে দেখা করতে পারি। চিউচু একটু থমকে যায়, কিন্তু হালকা হাসি দিয়ে সামলে নেয়। ঠিক পাশের কপে বসে ইউলো, জিয়াংশি ও নানফেং একসাথে ডিনার করছিল। হঠাৎ ইউলো চমকে ওঠে। জিনফেং আর চিউচুর কণ্ঠ কানে ভেসে আসে। ও মন দিয়ে শোনে। জিনফেং স্পষ্ট গলায় বলছে, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, এখন তুমি আমার কোম্পানিতেও কাজ করছো, আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই থাকুক। আর যদি সত্যি তুমি আমার ভালো বন্ধু হও, তাহলে মায়ের কাছে গিয়ে স্পষ্ট করে বলবে আমাদের মধ্যে বিয়ে হবে না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা তুমি না। আর এই কথাটা শুনে ইউলোর হৃদয় ছুঁয়ে যায়, চোখে পানি এসে যায়, কিন্তু মুখে এক অপূর্ব হাসি, একটা স্বস্তির নিঃশ্বাস।
এই প্রথম সে নিশ্চিতভাবে বুঝতে পারে জিনফেং সত্যি তাকে ভালোবাসে এবং জিনফেং সত্যি তাকে এটা বলার জন্যই চিউচুয়ের সঙ্গে ডিনার করতে এসেছিল, কারণ সে তাকে ক্লিয়ার করে দিবে যে তার গার্লফ্রেন্ড রয়েছে। এটাই তার উদ্দেশ্য ছিল। পরদিন অফিস, চিউচিউ আর জিনফেং একসাথে কথা বলছে। তখন ইউলো আসে কয়েকটা ডিজাইন দেখাতে। ইউলো নম্র গলায় বলে, এই ডিজাইনগুলো আমি গত রাতে শেষ করেছি, প্লিজ একবার দেখে নিন। চিউচিউ ঠান্ডা মুখে চোখে সন্দেহ নিয়ে বলে, তুমি একাই করেছো সবকিছু? কনসেপ্টগুলো কেমন যেন পরিচিত লাগছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে প্রতিটা ডিজাইন। চিউচিউ বুঝে গেছে এই মেয়েটার সঙ্গেই জিনফেং এর প্রেম রয়েছে, আর সেই কারণেই চিউচিউর মধ্যে জন্ম নেয় ঈর্ষা আর হিংসা। ইউলিও বুঝে যায় তাকে একরকম অপছন্দই করছে চিউচু, তবুও সে কিছু বলে না, মাথা নিচু করে থাকে, শান্ত কিন্তু মন খারাপ। এরপর চিউচু আর ইউলিও একসাথে যায় একটা ব্যবসায়িক ডিল নিয়ে কথা বলতে এক লোকের সঙ্গে। লোকটা মধ্যবয়সী, ফর্মাল পোশাক, কিন্তু চাহনি ভয়ানক অশালীন। তারা রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে বসে। চিউচু পরেছে একটু ছোট পোশাক, প্রফেশনাল হলেও ট্রেন্ডি। লোকটা হা করে তাকিয়ে থাকে তার পায়ের দিকে, একেবারে নিচ থেকে উপরের দিকে, দৃষ্টিতে স্পষ্ট অশালীনতা। চিউচু একটু অস্বস্তিতে পড়ে, চোখে বিরক্তি। ইউলু সেটা খেয়াল করে ফেলে। লোকটার চাহনি দেখে ওর মুখও কঠিন হয়ে যায়। দুজনেরই বুঝে নিতে অসুবিধা হয় না যে এই লোকটা ভীষণ ক্যারেক্টারলেস। লোকটির অশালীন চাহনি ইউলো আর সহ্য করতে পারে না। চোখে রাগের রাগুন, গলায় স্পষ্ট দৃঢ়তা। ইউলো ধীরে ধীরে সামনে রাখা একটা স্কার্ফ বা ছোট কাপড় তুলে নিয়ে চিউচুয়ের হাঁটুতে রাখে। ইউলো শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, আপনার চোখ কোথায় যাচ্ছে সেটা অন্তত বুঝে চলুন। আপনি এখনই প্রজেক্ট ম্যানেজারের কাছে ক্ষমা চাইবেন। লোকটি উল্টো রাগ দেখিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো? আমি আবার কি করেছি? এটাই কি এখনকার মেয়েদের ফ্যাশন না? ইউলো এবার আর নিজেকে থামাতে পারে না, দাঁড়িয়ে যায়, গলায় ঝাঁজ। ইউলো উচ্চ স্বরে বলে, আপনার লজ্জা করে না নিজের মেয়ের বয়সী একজন নারীর দিকে এমন ভাবে তাকাতে? আপনি কি এর আগে কখনো কোনো মেয়ে দেখেননি? না এরকম পোশাক পরা আপনার চোখে আজ প্রথম পড়েছে? চিউচু এবার কিছু বলার আগেই ইউলো বলে ফেলে, আমরা আপনার সঙ্গে কোনো ডিল করছি না, আগের সমস্ত চুক্তিও ক্যান্সেল করে দিব অফিসে জানিয়ে। এভাবে ব্যবসা হয় না, ইজ্জতের বাইরে গিয়ে কেউ টাকা কামায় না। লোকটি এবার থতমত খেয়ে চুপ করে যায়, কিছু না বলেই একরকম লজ্জা আর ভয়ে সেখান থেকে চলে যায়। চিউচু স্তব্ধ। ইউলের মুখের দৃঢ়তা, চোখের সততা দেখে ওর দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। চিউচু নরম গলায় চোখে বিস্ময় নিয়ে বলে, তোমাকে আমি ভুল বুঝেছিলাম ইউলো, তুমি যেমন মনে হয়েছিলে আসলে তেমন নয়, তুমি অনেক ভালো। ইউলু হালকা হাসে, চুপচাপ মাথা নাড়ে। সেই মুহূর্ত থেকেই চিউচু ও ইউলের মধ্যে এক নতুন বন্ধুত্বের শুরু হয়। একজন আরেকজনকে সম্মান করতে শেখে। পরদিন অফিসের ক্যান্টিনে চিউচু আর ইউলুকে একসঙ্গে বসে হাসতে হাসতে গল্প করতে দেখে জিনফেং। জিনফেং হতবাক হয়ে নিজের মনে মনে ভাবে, এ কিভাবে হলো? ওরা দুজন তো একে অপরকে সহ্যই করতে পারতো না। এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল কবে? সে কিছু না বলেই চুপচাপ চলে যায় ভাবনার মধ্যে। পরদিন জিনফেং আর নানফেং এর মা অফিসে আসে কোন এক দরকারে। রিসেপশনে ইউলোকে দেখে জিনফেং এর মা এগিয়ে আসেন। জিনফেং এর মা উচ্ছ্বসিত গলায় বলেন, আরে জিয়াংশি, তুমি এখানে? কি চমৎকার, এতদিন পর দেখা হলো। ইউলো চমকে ওঠে, কণ্ঠ শুকিয়ে আসে। ইউলো মনে মনে ভাবে, আমি তো জিয়াংশি নই, আমি তো মিথ্যে পরিচয়ে ওই দিন দেখা করেছিলাম ওনার সঙ্গে। সে কিছু বলার আগেই অন্য কেউ এসে পরিস্থিতি সামলে নেয়, কিন্তু জিনফেং এর মায়ের চোখে স্পষ্ট সন্দেহের ছাপ। পরদিন এক বড়সড় ওয়েলকাম পার্টির আয়োজন করা হয় অফিসে। সবার আমন্ত্রণ আছে, চিউচু, জিয়াংশি, নানফেং, শুধু ইউলো বাদে। কারণ জিনফেং এর মা এখন পুরোপুরি বুঝে গেছেন ইউলো মিথ্যে পরিচয়ে ওনার সঙ্গে দেখা করেছিল। এই অপছন্দ থেকে তিনি ইউলোকে পার্টিতে অ্যালাউ করেননি। জিনফেং জানতে পেরে খুব কষ্ট পায়, ঘন ঘন ইউলোকে মেসেজ করে, কিন্তু ইউলো একটু রিপ্লাই করে না। চিউচু জিনফেং এর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জিনফেং এখন আর ওকে পাত্তা দেয় না। ওর চোখে এখন শুধু ইউলো। জিনফেং এর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তো সবকিছু থেমে যায়, বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি, ভালোবাসা সবকিছু এক পাশে সরে যায়। শুধু থাকে একটাই প্রশ্ন, এই সংকটে কে থাকবে পাশে আর কে দূরে সরে যাবে? কয়েকদিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে উঠেছেন জিনফেং এর মা। জিনফেং এবার সাহস করে ইউলোকে নিয়ে মায়ের সামনে আসে। জিনফেং এর মা ঠান্ডা গলায় বলেন, তুমি আমাকে আজ থেকে আর মা বলে ডাকবে না, তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছো। আমি তো এই বাজে মেয়েটার মুখটাও দেখতে চাই না। ইউলো স্তব্ধ হয়ে যায়, জিনফেং বিস্মিত, হতবাক। জিনফেং এর মা বলেন, আমি চেয়েছিলাম আমার ছেলে একজন একটা ভালো মেয়ে
বিয়ে করে সেটেল হোক, কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাবে এটা আমি কল্পনাও করিনি। নিজের পরিচয় লুকিয়ে তুমি আমার সঙ্গে দেখা করেছো। জিনফেং ধীরে ধীরে তার মাকে বোঝাতে চেষ্টা করে, মা তুমি ভুল করছো, ইউলো এমন কিছু করেনি যা তোমাকে ঠকানোর মতো। কিন্তু মা কিছু শুনতে চান না। ঝগড়া ক্রমেই তীব্র হতে থাকে। ইউলো আর থাকতে পারে না, চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। রুমের বাইরে দাঁড়িয়ে ইউলো চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই জিনফেং আসে তার বাসায়। জিনফেং নরম কণ্ঠে বলে, মা এখন রেগে আছে, কিন্তু মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। ইউলো দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার পরিবার তোমাকে আজকে এই অবস্থানে আনতে অনেক কিছু করেছে। তোমার পরিবার নিশ্চয়ই চায় তাদের ছেলে এমন কাউকে বিয়ে করুক যে তাদের মনের মতো। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তোমার আর আমার দুনিয়া এক না। একটু থেমে কণ্ঠে কঠিন সিদ্ধান্তের চাপ এনে ইউলো বলে, চলো আমরা ব্রেকআপ করে নেই। জিনফেং অবাক হয়ে বলে, তুমি যা বলছো ভেবে বলছো তো? ইউলো বলে, আমি সব ভেবে বলছি। আমাদের ব্রেকআপ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকাল ইউলো সবার আগেই অফিসে আসে। নিজের ডেস্ক পরিষ্কার করে সমস্ত কাগজপত্র গুছিয়ে নেয়, রেজিগনেশন লেটার আর অফিস আইডি জমা দেয়। অফিসের সকল সহকর্মী একে একে এসে বিদায় জানায়। সবাই জানে ইউলো কতটা মেধাবী, কতটা আন্তরিক। ইউলো বলে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। অনেক কিছু শিখেছি এই অফিসে। তখনই ওর সবচেয়ে কাছের বন্ধু জিয়াংশি হঠাৎ চলে আসে। জিয়াংশি বলে, এর থেকেও হাই পেইড জব তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবি, চিন্তা করিস না। ইউলুর চোখে তখন এক ফোঁটা পানি, কিন্তু হাসি লুকিয়ে রাখে। বন্ধুর পাশে দাঁড়িয়ে মনের সাহস ফিরে পায়। অন্যদিকে বাড়িতে মন খারাপ করে বসে আছে জিনফেং। হঠাৎ ওর বড় ভাই নানফেং এসে বলে, ও চলে গেছে, ইউলো আর এই অফিসে নেই। জিনফেং চুপ করে যায়, কথাও বলতে পারে না, চোখ স্থির হয়ে থাকে। নানফেং এরপর একটা ফাইল বাড়িয়ে দেয়, বলে, এটাতে কিছু ইম্পর্টেন্ট অফিস ডেটা আছে, সিইও হিসেবে তোমার সই দরকার। জিনফেং কিছু না ভেবেই সই করে দেয় ফাইলটাতে। পরদিন অফিসে একটি জরুরি মিটিং ডাকা হয়। জিনফেং সেখানে উপস্থিত হয়। মিটিং চলাকালীন একের পর এক কর্মচারী আলোচনা শুরু করে। কোম্পানির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আরেকজন কর্মচারী বলে, আমার মনে হয় এখন এমন কেউ দরকার যিনি কোম্পানিকে আবার টেনে তুলতে পারবেন। জিনফেং উত্তপ্ত কণ্ঠে বলেন, তাহলে বলুন এমন কে আছে এখানে যে এই কোম্পানিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবে। ঠিক সেই মুহূর্তেই দরজা খোলে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে ঢোকে নানফেং। জিনফেং স্তব্ধ, একেবারে অবাক। ওর চোখে ভাসে, এটা কি হচ্ছে ভাই এখানে? ফ্ল্যাশব্যাকের শুরু। একটা নীরব অফিস ঘর। টেবিলের ওপারে বসে আছে নানফেং, তার সামনে একটি ফাইল। জিনফেং চুপচাপ এসে বসে। নানফেং বলে, ভাই এটা শুধু একটা রুটিন অফিসিয়াল ফাইল, তোমার সাইন দরকার সিইও হিসেবে। কিছু না বলেই কলম তুলে নিয়েছিল, না পড়েই সই করে দিয়েছিল ফাইলের নিচে। এই মুহূর্তে নানফেং এর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গিয়েছিল। ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করে ফাইলে সেখানে লেখা ছিল, জিনফেং রিজাইন করছে সিইও পদ থেকে। তো অফিস মিটিং চলাকালীন নানফেং নিজের আসনে বসেছিল। সবাই চুপচাপ। জিনফেং মাথা নিচু করে বসে এসব ভাবছে, বিশ্বাস করতে পারছে না। এইরকম বিশ্বাসভঙ্গ সে কল্পনাও করেনি। জিনফেং বলে, তুমি তো সবসময় বলতে ভাইয়ের পাশে থাকবে, তুমি তো এমন ছিলে না নানফেং। নানফেং ঠান্ডা গলায় বলে, তুমি নিজেই সাইন করেছিলে, আমি তো শুধু সেই কাগজটা ব্যবহার করেছি। এই খবর জিনফেং এর মা জানার পর চুপ করে বসে থাকেন কিছুক্ষণ। চোখের কোণে পানি, গলার স্বর ভারী হয়ে আসে। জিনফেং এর মা বলেন, তুমি জানো না জিনফেং, নানফেং তোমার আপন ভাই নয়। ওর মা মারা যাওয়ার পর আমি ওর বাবাকে বিয়ে করেছি। ওকে আমি আমার নিজের ছেলের মতো বড় করেছি। তোমার নাম রেখেছিলাম ওর নামের সাথে মিল রেখেই। আর নানফেং আজ তোমাকে এই প্রতিদান দিল। জিনফেং চোখ নিচু করে বসে থাকে। সে অনেক কষ্ট পেয়েছে। অন্যদিকে ইউলো ঘরে বসে ফোনে স্ক্রল করছে। হঠাৎ চোখে পড়ে এক নিউজ হেডলাইন, যেখানে লেখা রয়েছে, জিনফেং কোম্পানি থেকে রিজাইন করেছে এবং তার ভাই নানফেং সেই জায়গাটা নিয়েছে। এগুলো বিস্ময় ভরা গলায় বলে, নানফেং ও সিইও হয়ে গেছে, কিন্তু জিনফেং সে কোথায়? এগুলো অনেকক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, চোখে মুখে মিশ্র অনুভূতি, অবাক, চিন্তিত, বিষণ্ণ। পরদিকে দেখা যায় জিয়াংশি ও নানফেংকে। জিয়াংশির চোখে আগুন, ঠোঁটে ক্ষোভ। জিয়াংশি সোজা তাকিয়ে বলে, আমি ভাবতাম তুমি ভালো মানুষ, তোমার মতো ঠান্ডা মাথার লোক কখনো এমন কিছু করতে পারে ভাবেনি, কিন্তু আমি ভুল ভেবেছিলাম নানফেং। তোমার মুখোশের আড়ালে যে এক ঘৃণ্য লোভী লুকিয়েছিল সেটা আমি বুঝিনি। নানফেং বলে, তুমি কি জানো আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে? এই কোম্পানিটা ছিল আমার বাবার, তবুও সিইও কে হয়েছিল? আমার ভাই জিনফেং। আমি কি যোগ্য ছিলাম না? আমি তো বড় ছেলে, তাহলে কেন আমি হব না সিইও? জিয়াংশি কিছু না বলে
বলে চুপচাপ উঠে দাঁড়ায়, কোনো কথা না বলে হেঁটে চলে যায়, পেছনে ফেলে রেখে যায় একাকী নানফ্যাংকে। নানফ্যাং প্রথমে রেগে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিয়াংচির অবহেলা তার ভিতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। সে চুপ করে বসে থাকে, তার চারপাশে কোলাহল, কিন্তু তার মন অদ্ভুতভাবে নিঃশব্দ। বড় টেবিলের চারপাশে বসে আছেন সমস্ত বোর্ড মেম্বাররা, বাতাসে টান টান উত্তেজনা, সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। আজকের দিনটা অনেক আগে থেকে ঠিক করা ছিল, আজ জিনফেং এর জায়গায় নানফেংকে নতুন সিইও ঘোষণা করা হবে। একজন সিনিয়র বোর্ড মেম্বার নরম স্বরে বলে, জিনফেং, আপনি যদি নিজে থেকে পদ ছাড়েন তা কোম্পানির ইমেজের জন্য ভালো হবে। জিনফেং চুপ করে আছে, তার মুখে কোনো আবেগ নেই, চোখে কেবল অসীম ক্লান্তি। ঠিক তখনই দরজা খুলে ইউলো ফাইল হাতে মিটিং রুমে ঢুকে পড়ে। ইউলো সরাসরি কণ্ঠে বলে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে এই কোম্পানি কেন লস খাচ্ছে, আজ সেটা আমি সবার সামনে তুলে ধরব। জিনফেং চমকে উঠে তাকায় ইউলোর দিকে, তার চোখে বিস্ময় ও আনন্দ একসাথে। ইউলো ফাইলের পাতা উল্টে বলে, গত 2 বছরে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, কিন্তু প্রতিটা প্রজেক্ট থেকেই আমরা অপ্রত্যাশিতভাবে লস করেছি। প্রথমে মনে হয়েছিল বাইরের কোনো ত্রুটি, কিন্তু খোঁজ নিতে গিয়ে একটা অদ্ভুত সত্য সামনে আসে। প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটে খারাপ মানের ম্যাটেরিয়াল পাঠানো হয়েছে। বোর্ড মেম্বার একজন চোখ বড় বড় করে বলে, কিন্তু আমাদের কোম্পানির তো সবসময় টপ কোয়ালিটির প্রোডাক্ট থাকে। এগুলো গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, ঠিক তাই প্রশ্ন হচ্ছে কে নকল মালগুলো পাঠাতো। ফ্ল্যাশব্যাক শুরু হয়, এক শান্ত বিকেল, ইউলো একটি কহিসবে বসে রয়েছে, সামনে এসে বসে চিউচু, চোখে মুখে দুশ্চিন্তা। চিউচু ধীরে বলে, আমরা যারা কোম্পানির ওয়্যার হাউসে কাজ করি সবাই জানে আসল মাল কোথায় থাকে, কিন্তু প্রতিবার অর্ডার গেলে সে আসল মালটা পাঠানো হতো না, বরং বাইরে থেকে আনা নকল মাল চলে যেত সাইটে। ইউলো অবাক হয়ে বলে, তাহলে সেই আসল মালটা কোথায় যেত? চিউচু মাথা নিচু করে বলে, কেউ চুপি চুপি আলাদা করে রেখে দিত, কারণ সেই মাল বেচা হতো অন্য পথে। নানফেং স্যার ছাড়া এটা আর কারো অর্ডারে হতো না। ফ্ল্যাশব্যাক শেষ। ইউলো স্পষ্ট গলায় বলে, এই কোম্পানির লসের আসল কারণ হলো ভিতরের কেউ ইচ্ছা করে নকল মাল সরবরাহ করেছে যাতে প্রজেক্টগুলো ধ্বংস হয়, এবং সেই ভিতরের কেউ আর কেউ নয়, নানফেং নিজে। ঘর জুড়ে শুনশান নীরবতা, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটাই প্রশ্ন, এতদিন আমরা যাকে নেতা ভেবেছিলাম সে কি প্রতারক? জিনফেং ধীরে উঠে দাঁড়ায়, তার কণ্ঠে কঠোরতা আর স্পষ্টতা মিশে আছে। জিনফেং বলে, আমি অফিসিয়ালি ঘোষণা করছি এই কোম্পানি নিজস্ব তদন্ত কমিটি গঠন করবে, যারাই জড়িত কেউ পার পাবে না। নানফেং মুখ কালো করে বসে থাকে, একটাও কথা না বলে চুপচাপ উঠে যায়, চোখে মুখে আগুন, কিন্তু এবার যেন পালানোর জায়গাটাও নেই। সে ধীরে ধীরে মিটিং রুম থেকে বেরিয়ে যায়। মিটিং শেষে সবাই চলে গেলে জিনফেং দাঁড়িয়ে থাকে জানালার পাশে, পেছন থেকে ইউলো আসে। জিনফেং নরম কণ্ঠে বলে, তুমি না এলে আমি হারিয়ে যেতাম ইউলো, এই লড়াইটা আমি একা লড়তে পারতাম না। ইউলো বলে, তুমি তো জানো তোমার পাশে না থাকলে আমি নিজেকেই ছোট মনে করি। জিনফেং চোখ তুলে তাকায়, দুজনের চোখে চোখ পড়ে, চুপচাপ এক অনুভূতির বিনিময় ঘটে, কৃতজ্ঞতা, ভালোবাসা আর একটুকু নতুন আশা। নানফেং ঘরে ফিরে এসেছে, চোখে মুখে ভয়। সেই অজানা লোক যার সঙ্গে হাত মিলিয়ে এসে কোম্পানিতে প্রতারণা করেছিল। লোকটা চোখ রাঙিয়ে বলে, তুই যদি মুখ খুলিস আমি তোকে মেরে ফেলবো, মুখ বন্ধ রাখাটাই তোর একমাত্র বাঁচার রাস্তা। নানফেং এর গলা শুকিয়ে যায়, সে বলে, আচ্ছা তুই এমন কিছু করবি না তো? লোকটা বলে, দেখিস তোকে চুপ করানোর বন্দোবস্ত এখনই হচ্ছে। ঠিক তখনই এক ঝাঁক গুন্ডা এসে পড়ে, তাদের চোখে স্পষ্ট হিংস্রতা। নানফেং চিৎকার করে বলে, কেউ একজন বাঁচাও। আর তখনই ভেতরে আসে জিনফেং, চোখে আগুন, মুখে কড়া নির্ভরতার ছাপ। জিনফেং দৃঢ় গলায় বলে, তোমরা আমার ভাইকে হাত লাগানোর আগে একবার ভাবো, এবার ভুল করলে শেষবার হবে, মানে লাইফে আর কোনো ভুল করার সুযোগ পাবে না, তার আগে আমি তোমাদের শেষ করে ফেলবো। আর এরপর দুই ভাই একসঙ্গে দাঁড়িয়ে যায়। নানফেং প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু মুহূর্তেই বুঝে ফেলে আজ তার পাশে দাঁড়িয়ে আছে সেই ভাই যাকে সে ছোটবেলা থেকে হিংসে করত। একটি টান টান অ্যাকশন ঘটে, জিনফেং ও নানফেং মিলে সমস্ত গুন্ডাদের কাবু করে ফেলে এবং দুই ভাই একসঙ্গে গুন্ডাদের হারিয়ে দেয়। নানফেং হাঁপাতে হাঁপাতে বলে, তুমি সত্যি এলে আমাকে বাঁচাতে? জিনফেং বলে, ভাই মানে তো এমনই হয় নানফেং, তুমি সব সময় আমাকে সৎ ভাই ভেবেছিলে, কিন্তু আমি তোমাকে কখনো অজানা ভাবিনি। আমি তোমাকে সবসময় আপন ভাইয়ের মতোই দেখেছি এবং এখনো দেখি।
নানফেং নির্বাক, সে অনেক মন খারাপ করে, কারণ সে জিনফেং এর মতো ভালো মানুষের পিছনে লেগেছিল যে তাকে সবসময় আপন ভাইয়ের মতো ভালোবেসেছে। আর সেই মুহূর্তে তার সমস্ত অহংকার ভেঙে গড়িয়ে যায়। সে অনুভব করে ভালোবাসা কখনো হিংসায় বদলে যায় না। পরদিন সকাল, জিয়াংশি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এ সময় ওর কাছে আসে নানফেং, চোখে মুখে অনুশোচনা, ক্লান্তি, লজ্জা। নানফেং বলে, জিয়াংশি, আমি সরি, আমি বুঝতে পারছি আমি কতটা নিচু কাজ করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করতে পারো? জিয়াংশি কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নানফেং বলে, আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? জিয়াংশি বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ড ইউলু ছাড়া বাইকের পেছনে কাউকে বসাই না। নানফেং বলে, তুমি যদি না নিয়ে যাও তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো অনন্তকালের জন্য। জিয়াংশি এবার অবাক হয়ে তার দিকে তাকায়। এই নানফেংকে সে আগে কখনো দেখেনি, তার মধ্যে অনেক চেঞ্জ এসে গেছে। শেষমেশ জিয়াংশি বলে, আচ্ছা, বাইকের পেছনে উঠে পড়ো। নানফেং খুশি হয়ে বাইকের দিকে এগোয়, কিন্তু হঠাৎই জিয়াংশি হেসে বাইক স্টার্ট করে আর এক ঝটকায় ওখান থেকে বেরিয়ে যায়। নানফেং হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে বিস্ময়, এক ফোঁটা হাসি আর আত্ম অনুশোচনার ছায়া। নানফেং নিজের মনে মনে ভাবে, এখন আমি সত্যিই বুঝতে পারছি বিশ্বাস হারালে কতটা একা হয়ে যেতে হয়। অন্যদিকে একটি নরমাল রেস্টুরেন্টে বসে আছে জিনফেং ও ইউলো। টেবিলে সজ্জিত দুটি প্লেট, পাশে দুটি গ্লাসে লেমন ওয়াটার। জিনফেং একটু ঘামছে, চোখের টেনশন। জিনফেং ধীরে বলে, আসলে আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই। ইউলো চমকে তাকায় তার দিকে। ঠিক তখনই পাশে বসে থাকা এক কাপল, ছেলেটা খুব সুন্দরভাবে মেয়েটাকে প্রপোজ করে। সবাই হাততালি দেয়, উল্লাসে ভরে যায় পরিবেশ। ইউলোর মুখে বিস্ময়, চোখে আনন্দ। এমন প্রপোজাল তার বরাবরের স্বপ্ন ছিল। জিনফেং তাকিয়ে দেখে ইউলোর সেই মুগ্ধ চাহনি। সে বুঝে যায়, হ্যাঁ, এটাই সঠিক সময়। জিনফেং মনে মনে ভাবে, আজ আমি আমার ভালোবাসার মানুষকে বলে দেব, তাকে ছাড়া আমার দিনটা শুরু হয় না, রাত শেষ হয় না। জিনফেং বুঝতে পারে স্রেফ একটা সাধারণ প্রপোজালে ইউলোর মন জেতা যাবে না। তাই সে দ্রুত নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, দ্রুত সব ব্যবস্থা করো, আমি চাই ইউলো যেন এটা জীবনের সেরা প্রপোজাল বলে মনে করে। পরদিন একটা খোলা জায়গায় বসেছিল জিয়াংশি, তার মুখটা স্থির, চোখে ভাবনার ছায়া। ঠিক তখনই বিয়ারের পোশাক পরে সামনে এসে দাঁড়ায় নানফেং। জিয়াংশি ঠোঁটে একটুখানি হাসি টেনে বলেন, তোমার গরম লাগছে না? নানফেং মাথার বড় হেলমেটটা খুলে ফেলে, ঘামে ভেজা কপালটা মুছতে মুছতে বলে, অনেকক্ষণ ধরেই গরম লাগছে, কিন্তু তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েই পড়ে আছে। জিয়াংশি বলে, আমি জানতাম এটা তুমি। নানফেং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল, কিন্তু এবার আমি সত্যি বদলাতে চাই, একজন ভালো মানুষ হয়ে তোমাকে ভালোবাসতে চাই। জিয়াংশি তখনও মুখ ফিরিয়ে রাখে, রাগটা যেন ভেতরে জমাট বেঁধেছিল, কারণ সে প্রচন্ড রেগে গিয়েছিল যখন সে দেখতে পেয়েছিল যে তার পছন্দের মানুষ তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের পিছনে লেগেছিল। আর ঠিক তখনই পেছন থেকে নানফেং জিয়াংশিকে জড়িয়ে ধরে। নানফেং নরম গলায় বলে, প্লিজ আমাকে মাফ করে দাও। জিয়াংশি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। আর ঠিক তখনই দুজন একে অপরের দিকে ঘুরে প্রথমবারের মতো গভীরভাবে কিস করে। আর জিয়াংশির সব রাগ যেন ধুয়ে মুছে শেষ হয়ে যায়। অন্যদিকে ইউলো আবার অফিসে জয়েন করেছে, সেই চেনার ডেস্ক যেখানে সে অনেকদিন বসে কাজ করেছে। আজ একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ইউলোর, সবাই তাকে শুভকামনা জানিয়ে দেয়। ইউলো মিটিং রুমে ঢুকে স্ক্রিন চালু করতেই থমকে দাঁড়ায়। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, উইল ইউ ম্যারি মি? ইউলো হতভম্ব। মুহূর্তেই জিনফেং সামনে এসে হাঁটু গেড়ে বসে, তার হাতে একটা আংটি। জিনফেং নরম গলায় বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? ইউলু একটু চোখ সরিয়ে বলে, আগে বলো আমার প্রমোশন কবে দেবে? জিনফেং হেসে বলে, তোমার প্রমোশন নিশ্চিত খুব শীঘ্রই হবে যদি তুমি আমাকে বিয়ে করো। ইউলু তখন হেসে বলে, তাহলে আমি রাজি আছি বস। এই কথা শুনে মিটিং রুম জুড়ে হঠাৎ আনন্দের ঢেউ ওঠে। অফিসের সব কর্মীরা করতালি দিয়ে দুজনকে অভিনন্দন জানায়। জিনফেং ধীরে ধীরে আংটিটা ইউলুর আঙুলে পরিয়ে দেয়, তারপর তাকে কাছে টেনে নিয়ে সবার সামনে একটা চুমু খায়। মুহূর্তটা যেন স্বপ্নের মতো। পাশে দাঁড়িয়ে থাকা নানফেং আর জিয়াংশি
মুখোমুখি দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ওঠে, চোখে মুখে প্রেমের ঝিলিক। আর তখনই শুরু হয় তাদের নিজেদের প্রেমের নতুন অধ্যায়। চিউচু আর জিনফ্যাং এর অ্যাসিস্ট্যান্টের মাঝেও চোখাচোখি হয়। প্রথম দেখাতেই যেন প্রেম। হঠাৎ করে তাদের মাঝেও শুরু হয় নতুন এক ভালোবাসার গল্প। আর এই ভালোবাসা, এই সুরভিত সম্পর্কগুলো নিয়েই শেষ হয়ে যায় আমাদের আজকের এই অসাধারণ সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া লাভ স্টোরিটা। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা সেটা কমেন্ট করতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।